ফাতেমা চৌধুরীর মাথায় হাত দিয়ে বসে আছেন। রহিমা আইস ব্যাগটা নিয়ে দৌড়ে এলো, মাথায় ঠেসে ধরলো সাথে সাথে। এত জোরে রেখেছে মনে হলো ফাতেমা চৌধুরীর মাথার খুলি খুলে পড়ে যাবে। ব্যথায় চোখ মুখের আকার বিকৃত করে পুরো বাড়ি কাঁপিয়ে চেঁচিয়ে উঠলেন। রহিমা বাইতানি এইটা কি করছস? মাথা ফাটাই লাইছস আমার। ও মা গো, চামড়া খসে পইরা গেছে মনে হয়। সরি আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি চিন্তা করলাম আপনার মাথা গরম, তাই ঠান্ডা করবার জন্য বরফ লইয়া আইছি। আর ভুল হইব না। মাইয়া বিয়া দিয়া নানি হইয়া গেছস, এই বয়সে তোর আবার ভুল? নিকুচি করলাম তোর ভুলের। ফাজিল বেডি, সর এনতে। সহ্য হয় না তোকে কাউরে। কোন নজরে যে পড়লো আমার বাড়িটাতে। রহিমা মুখ বাঁকিয়ে ফাতেমা চৌধুরীর আড়ালে আবডালে ভেংসি কাটল, চাপা স্বরেই বলল। বুইরা বেডি নিজের বাড়িতে অশান্তি ডাইকা আনছে, আবার চাপা ছাড়ে কার কুনজর করছে। বিয়ে না করলে মনে হয় জোর কইরা করাইব। জমের মতো ভয় পায় তুর্য বাবারে। মুখ ফুটে কিছু কইতে পারে না, সারাদিন খালি বিলাপ করে। শাশুড়ির চিৎকার শব্দ শুনে ড্রয়িং রুম ছেড়ে তড়িৎ গতিতে ছুটে এলো তিহা এবং মেহেরিমা দুজন। রহিমার দিকে এক নজর তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, তিহা কি হয়েছে? রহিমা এমন ভাব করলো যেন কিছুই জানে না। মৌনতা পালন করাই এখন তার বৈশিষ্ট্য এবং মুখ্য কর্ম। মুখে কুলো পেটে দাঁড়িয়ে আছে ঠাই। মেহেরিমা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মা? প্রশ্নটার মাথা ব্যথার মাত্রা দ্বিগুণ করে দেয় ফাতেমা চৌধুরীর। তিনি আফসোসের স্বরে বলতে লাগলেন, আমার দুইটা বলিষ্ঠ শরীরের নাতি আছে বাড়িতে। আমি কি এখন তাদের বাচ্চা কাচ্চা না দেখে মরে যাইতাম বউ? এ কেমন অবিচার আমার সাথে। শাশুড়ির ভংচং কথার মাঝে বুঝতে বেশিক্ষণ লাগলো না দুই জায়ের। দুইজনে নীরবে বাকরুদ্ধ হয়ে পড়লেন। তাদের চেহারা দেখে ফাতেমা চৌধুরীর লাঠি আঁকড়ে ধরে দাঁড়ালেন, থমথমে কণ্ঠে বলে উঠলেন, আমারে ড্রয়িং রুমে লইয়া যাও বউরা, আর ডাকো তোমাদের দুই পুত্রকে। তিহা ও রহিমা ধরে ফাতেমা চৌধুরীকে নিচে নিয়ে আসলেন। পায়ের হাড্ডি ক্ষয়ে গেছে ওনার, সিঁড়ি ভাঙতে কষ্ট হয় বেশ। সবাই বসে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, তুর্য কই বউ? ছেলেটা ঘুমাচ্ছে আম্মা। সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন ঘুমাচ্ছে? মিশি অসুস্থের বাহানা ধরে ওরে চট্টগ্রাম থেকে ঢাকা মুখ করলাম পড়ে পড়ে ঘুমানোর জন্য। এলো 3টা দিন, অথচ গত দুদিনেই বাহিরে কাটালো। যা করতে হবে জলদি করতে হবে, কথাটা বলতেই হবে ওর সামনে। ডাকো ওরে। আপনি ডাকেন আম্মা, আমি পারবো না। সোজা সাপটা সর্বক্তি মেহেরিমা। তুর্য রাগ গম্ভীর মুখটাকে অনেকে ভয় পায় এ বাড়ির সকলে। বিশেষ করে ফাতেমা চৌধুরী একটু বেশিই আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন। এই বুঝে তুর্য রাগে ক্রন্দে চৌধুরী বাড়ি এক একটা প্রাচীর ভাঙতে শুরু করলো। বাড়ির এক একটা সত্য তার রাগ সম্পর্কে অবগত। তাছাড়া পাগল অবস্থায় 2.5 বছর যা করছে তাতে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তুর্যকে দেখেই। ফাতেমা চৌধুরী কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠল, কি কও? তোমার পোলারে তুমি ডাকো, তোমারে তো কিছু বলবে না। তার আগে ওই অহমিকা না টহমিকা ওরে কল দাও এখানে আসার জন্য। আর চিন্তা করতে পারুম না, করতে করতে মাথা ব্যথায় ছিঁড়ে যাইতেছে। ওদের একটা গতি না করে শান্তি পামু না আমি। ত্রিহা আর চোখে মহিমার দিকে তাকাল, ফোড়ন কেটে বললে, আম্মা, এটা কি উচিত হবে? তুর্য বিবাহিত, ওকে এই বিষয়ে অজ্ঞাত রেখে আরেকটা বিয়ে? সঙ্গে সঙ্গে চাপা গর্জন করলেন মেহেরিমা। ঘটনার আংশিকতায় ফাতেমা রহিমা সবাই হতভম্ব। ত্রিহা চমকালো না, এটাই যেন হওয়ার ছিল। মুখভঙ্গি স্বাভাবিক, নির্লিপ্ত। ক্ষমা করো আপা, কিন্তু ছেলেটার কাছ থেকে লুকোনো ঠিক হচ্ছে না। তুর্য যদি কখনো জানতে পারে ও বিবাহিত, বিয়ের পরদিন ওর বউ পালিয়ে গিয়েছে, তাহলে কি হবে ভেবে দেখেছো? ছেলেটা আমাদের দিকে মুখ তুলেও তাকাবে না এত বড় একটা সত্য লুকানোর জন্য। তাছাড়া ওর জীবনের কয়েকটা বছর তিক্ত করে তোলার জন্য দায়ী অহমিকা। যার জন্য নষ্ট হয়েছিল সেই তো ঠিক করছে, তাই না? ওই মেয়ে আমার ছেলের যোগ্য না। পাগল দেখে ছেড়ে চলে গিয়েছে। বিয়ের পর দিনই নিকট আত্মীয় স্বজনরা থুথু ফেলেছে আমাদের উপর।
আমার ছেলে পাগল, এটাও লোক মুখে ছড়িয়ে গেল শুধুমাত্র ওই মেয়ের জন্য। তুর্য পাগল হয়ে যাওয়ার বিষয়টা চাপা রেখেছিলাম সমাজের কাছে। যথেষ্ট সম্মান দিয়ে এতিম ওই মেয়েকে ঘরে তুলেছিলাম। চেয়েছিলাম সমাজের চোখে উচ্চ সম্মান দিতে, কিন্তু নিজ স্বার্থে আমাদের মুখে চুনখালি মাখিয়ে পালালো। কখনো ওই মেয়েকে ক্ষমা করব না আমি, কখনোই না। এ বিষয়ে আর একটা কথাও কেউ বলবি না। যে সম্পর্ক তুর্যর অগোচরে তৈরি হয়েছে তা ওর সামনে কোনো মতেই যেন না আসে। আমি চাই না অতীত টেনে ওর জীবনটা নষ্ট হোক। আহামিকা যেহেতু দিনরাত এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওর জীবনে থাকার অধিকারও আহামিকার। দ্যাটস ইট। মেহেরিমা এক নাগাড়ে কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। ওই মেয়ের নামটা শুনলেই গা পর্যন্ত জ্বলে ওঠে। তিহা তবুও থামল না, একরোখা জেদ ধরে বলল, অন্যায় অন্যায় হয় আপা, একদিন না একদিন তুর্য সবটা জেনে যাবে। তখনকার জন্য প্রস্তুত থাকো। চোয়াল শক্ত হয়ে উঠল মেহেরিমার। চারটে খানিক কথা শোনাতে পারলেই বোধহয় স্বস্তি মিলবে, কিন্তু বাহিরে একটা মেয়ের জন্য বোনের মতো জায়ের সঙ্গে তর্কে জড়াতে চায় না। তিহা স্বাভাবিকই অতিরিক্ত নরম মনের, তাই যে করো যেন মায়া জন্মে যায়। ফাতেমা চৌধুরীকে নাকমুখ কুঁচকে বললেন, বাদ দাও, এসব কথা আর বলবা না ছোট বউ। যাও, আয়ুষকে ডেকে আনো। ত্রিহা এক পা বাড়াতেই কর্ণধারে ভেসে আসে পুরুষালী গভীর স্বর। কী কথা বলার জন্য নিষেধ করা হচ্ছে চাচিকে। নিমিষেই সবার কণ্ঠনালী শুকিয়ে কাট। মেহেরিমা সিঁড়ির দিকে চাইতেই চোখে পড়ে তুর্য নেমে আসছে। চুলগুলো পেছনে ঠেলে দিচ্ছে এক হাতে, গায়ে কালো একটি টি শার্ট জড়ানো। সব কয়টা সিঁড়ি অতিক্রম তুর্য সোফায় এসে বসল। সবার থেকে দৃষ্টি বুলিয়ে দেখে মুখে ভয়ের ছাপ, কিন্তু কেন? সন্ধিয়ান দৃষ্টি নিবদ্ধ রেখেই রহিমার উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে দিল, কি হয়েছে? শুকনো ঢোক গিলে মেহেরিমা কিছু বলতে নিলে ফাতেমা চৌধুরী ব্যঙ্গাত্ম গলায় বললেন, আয়ুষের বিয়ের কথা কইতেছিলাম। ছোট বউ কইতাছে এখন না, প্রিয়র পড়া শেষ হইলে বিয়া করাই আনবো। পড়া শেষ হতে হতে আমার হাড্ডি থাকবো কি না তাতে সন্দেহ। তাই এখনই বিয়ের কথা তুলতে কইতেছি। আজ বাদে কাল প্রস্তাব পাঠামো। তুমি না অসুস্থ দাদি? তুর্যর তীক্ষ্ণ প্রশ্নে স্থবির হয়ে পড়লেন ফাতেমা। বলার মতন সদুরুত্তর খুঁজে পাচ্ছেন না। একটা মিথ্যা কথা যে 100 মিথ্যে বাক্যের রচনা করে তা যেন অক্ষর অক্ষরে ফল পাচ্ছেন। তুর্য নিষ্ফলক তীর্যক নেত্রে চেয়েছেন উত্তরে প্রতীক্ষায়। আর বিলম্ব করা যাবে না, করলেই চুরি ধরা পড়ার আশঙ্কা রয়ে যাবে। কান্না মিশ্রিত স্বরেই বললেন, হ, অসুখে ভুগতেছি বইলা তোরার বিয়ে দেখে যাইতেছি। তোদের দুই ভাইরে একটা একটা বউ ধরাই দিতে পারলেই শান্তি। আয়ুষী ছোট, সবে কলেজে উঠছে, ওরে লইয়া চিন্তা নাই। বিয়া করে দাদির আশা পূর্ণ করে দেন লেকচারার সাহেব। ফাতেমা চৌধুরী শেষোক্ত কথার অত্যাধিক আহ্লাদিচ্ছা। তুর্য ভরুজোড়া কিঞ্চিত কুচকাল। অতিভক্তি যে চোরের লক্ষণ সে আজ হাড়ে হাড়ে টের পেল। সোফাসের উঠতেই একটি মেয়ে গটগট পায়ে শুধু দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। পরনে লাল রঙের সালোয়ার কামিজ, ঠোঁটে বিস্তৃত হাসি। রহিমার চক্ষু কঠোর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। বিড়বিড় করল, এই ওয়েস্টার্নের গাড়টি আজ দেশি পোশাকে। সূর্য যে আজ কোন দিকে উঠেছে। মেয়েটার মাথা কেশ উন্মুক্ত, ঘাড় সুই সুই। মেহেরিমা একগাল হাসলেন আহমিকাকে দেখে। তন্নির মধ্যেই আয়ুষও হাজির হয়েছেন। চক্ষুতয় নিষ্পন্ন করল সে তুর্যর দিকে। ফর্সা চেহারা রক্তিম হয়ে উঠছে, চোয়াল শক্ত, দাঁতের দাঁত চেপে ক্রোধ সংবরণ প্রয়াস চালাচ্ছে হয়তো। পরিস্থিতি এখন না সামলালে অবস্থা বেগতিক হয়ে দাঁড়াবে। আহমিকা এই সময় এখানে কেন বুঝতে পারছে না আয়ুষ। যে কিছু বলবে তার পূর্বে আহমিকার দিকে রেশপূর্বক অগ্নিময় চাহনি নিক্ষেপ করে গর্জে ওঠে তুর্য। এই মেয়ে এখানে কী করছে? ওর সকল পেমেন্ট করা শেষ না? কি করছে এই বাড়িতে? আর বিয়ে? চট্টগ্রামে যার আগে স্পষ্ট বলে গিয়েছিল বিয়ে করব না আমি। বাহ, ফাতেমা চৌধুরীর অভিনয়ের সেরা পুরস্কারটা আপনার প্রাপ্ত। চৌধুরী বাড়ি একজনকে চরম লেভেলের অভিনেত্রী হয়ে উঠছেন দিন দিন। মিথ্যে অসুস্থতার বাহানা দিয়ে টেনে আনলো আবারও বিয়ের কথা বলতে। ছেলের কথার ধাসে মেহেরিমা আঁকতে উঠলেন। মনটা কুহু ডাকছে তার। চট্টগ্রামে যাওয়ার পর থেকে ঠিকঠাক কথা বলছে না তুর্য ওর সঙ্গে। কেমন করে এড়িয়ে চলছে? তুর্য সব জেনে না জানি তো না, জানার তো আগে আহমিকার সঙ্গে জুটি বেঁধে দিতে হবে, এবং জল বেশি দূর গড়ানোর পূর্বেই।
তার দৃঢ় বিশ্বাস আহমেকের সাথে সুখী হবে তুর্য। যে বিপদে থাকে সেই আজীবন পাশে থাকা ডিজার্ভ করে। আহমিকা ভুল করছে। প্রায়শ্চিত্তস্বরূপ নিজের সব কয়টা দিক তুর্যকে সুস্থ করে তুলছে। তাই ওনার চোখে আহমিকাই সেরা। আমতামতা করে ডাকলেন, সূর্য শোন। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। কাটকাট জবাব তুর্যর। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে, বেরিয়ে গেল চার দেওয়ালের মাঝ হতে। আয়ুষে ছুটে গেল পিছু পিছু। মেহেরিমার মাথা চক্করটায় পড়ে যেতে নিলে অহমিকা দুই হাত জড়িয়ে রক্ষা করে তাকে। ক্রমাগত বিচলিত উত্তেজনায় কণ্ঠে বলে, আন্টি ঠিক আছেন আপনি? মেহেরিমার চোখ ভর্তি জল, গলার কথা জড়িয়ে যাচ্ছে। ফুঁপিয়ে উঠলেন, আমার তুর্য আমাকে আপনি সম্বোধন করছে আহমিকা। ও নিশ্চয় আমার সাথে রাগ করে আছে। রাগ করলেই তো এমন করে আমার সাথে। এটা ওর রাগের বহিঃপ্রকাশ। রাগলে আমাকে আপনি ডাকে, হঠাৎ এমন করছে কেন? সুস্থ হবার পর তো সব ঠিক ছিল। ছোটখাটো একটা ঝড় বয়ে গেল চৌধুরী বাড়িতে। রহিমা ঝড়ের নাম দিল আহমিকা। বাবা জরুরি তলবে ঢাকার শহরে ছুটে এসেছেন পিউ। সাথে নিয়ে এলো শ্রেয়াকে। শ্রেয়া বরংবার বলেছিল, আমি যাব না পিউ, তুই যা, কোচিং বন্ধ হলে চাকরিটা হারাতে হবে। কিন্তু পিউ শুনলে না, উল্টো কোচিংয়ে কিছুদিনের জন্য ছুটি চেয়ে এক প্রকার টেনে হিস্টে নিয়ে আসে ওকে। শ্রেয়া পুনরায় এই ইট পাথরের শহরে ফিরতে নারাজ ছিল। মন সায় দিচ্ছিল না। এখানে আসলেই পুরনো ক্ষত তাজা হয়ে যায়, লাল রক্তে রঞ্জিত হয়ে যায় হৃদয়স্থল। অথচ সেই রক্ত কারোর চোখে পড়ে না। জমজমাট বেঁধে কালশিটের রূপ ধারণ করে, শুকিয়ে যায়, আবারও তাজা হয় ক্ষণে ক্ষণে। পিউদের বাড়িতে কখনো আসেনি শ্রেয়া, প্রথমবার এলো। বিশাল বড় বাড়ি। এখানে এসে জানতে পারলো কাল চৌধুরী বাড়ির লোকজন আসবে বিয়ের তারিখ ঠিক করতে। পিহু শুনে বিস্ময়ের শীর্ষে পৌঁছে যায়। আয়ুষের সাথে সারাদিন কথা হয়নি, হুট করে কেমনে কি? পিউর মা বাবার সাথে শ্রেয়ার পরিচয় হয়েছে চট্টগ্রামে, কিন্তু এখানে এসে কেমন অপরিচিত লাগছে সব কিছু, পরিবারের বাকি সবার সঙ্গে পরিচয় না থাকায়। পিউর মামার বাড়ি লোকও এসে হাজির হয়েছে আজকে সকালে। আগমন আয়োজন দেখে মনে হচ্ছে কালই যেন বিয়ে। পিউ সারা ঘর পায়চারি করছে, চিন্তায় মস্তিষ্ক জং ধরে যাওয়ার অবস্থা। আয়ুষ ফোন তুলছে না। শ্রেয়ার নিচে ওর মায়ের সাথে মেয়েটাকে জেগে ধরেছে ওর মামি মা সবাই। বেশ পছন্দ হয়েছে শ্রেয়াকে সবার। মেয়েটার অবস্থা হয়তো নাজেহাল, ওইখান থেকে বের করে আনতে হবে ওকে। তার আগেই আয়ুষের সাথে কথা বলা জরুরি। উদ্ভ্রান্তের ন্যায় একের পর এক কল করতে থাকে। একটা সময় কল রিসিভ হয়। বাড়ি তাই পিউর মেজাজ উত্তাপ। কাল তোমরা আসবে বলনি কেন? এইসব কি আয়ুষ, হঠাৎ কেন? শ্রেয়াকে নিয়ে এসেছি আমি। ও যখন তোমার পুরো পরিবারকে দেখবে, চিনে ফেলবে না, তখন কি করব? প্ল্যান সাকসেসফুল হওয়ার আগেই সব ভেস্তে যাবে। আয়ুষের মাথায় আকাশ ভেঙে পড়ল। মৃদু চিল্লে উঠল সে। হোয়াট? তুমি ওকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি কি জানতাম কাল তোমরা আসবে? ওকে একা রেখে আসতে ভালো লাগে না, তাই আবার ধরে বেঁধে নিয়ে এসেছি। সারাদিন ফোন করেছি, ছিলে কোথায়? বাড়িতে ভেজাল লেগে গিয়েছে। ভাই আজকেই চট্টগ্রাম চলে যেতে চেয়েছিল। চাচির অনুরোধে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আরও 2 দিন থাকার জন্যে। বাড়িতে এসে শুনি আব্বু তোমার বাবাকে কালকে বিয়ের ডেট ফিক্সড করার জন্য যাবে জানিয়েছে। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কি করব। তবে কোনোভাবেই শ্রেয়সী ভাইয়ের বউ, সেটা ভাইকে এখন জানতে দেওয়া যাবে না প্রিয়। না দেখেই পালিয়ে যাওয়া বউয়ের জন্য এক আকাশ সমান ঘৃণা তার মনে। পিওর মা এবং মামির মাঝে আসনে বসে আছেন শ্রেয়া। তার দুইজনের চারপাশে গোল করে বসে আছেন ছোট বড় সকলে। সবাই মহিলা, ছোট বাচ্চা কাচ্চা যুবতী। বেশ বড়সড় পিওর মায়ের কক্ষটা। সেখানে বিছানার মেঝে, সেখানে বসে পড়ে সবাই। আড্ডা জমিয়ে তুলেছে। আড্ডা বাঙালি জাতির যেন এক অনিবার্য চাহিদা। কারণ না ভালো লাগে আড্ডা দিতে। চেনা পরিচিত লোক পেলে তার জমে উঠতে টপিক পিওর বিয়ে নিয়ে। বাড়ির মুরব্বি পিওর ফুপাতে ভাই যারা এসছে সবাই ছাদে। আজ রাত তারা চন্দ্রিমার আলো গতরে মেখে ছাদেই গভীর নিদ্রায় তলিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছে। শ্রেয়ার মনে হচ্ছে কালী বোধহয় পিওর বিয়ে। কত সব আয়োজন, শুধুমাত্র ডেট ফিক্সড করতে আসবে, তাতে কি রাজকীয় ভাবসাব। পিউ সত্যি খুব ভাগ্যবতী। সবাই কত ভালোবাসে ওকে। সামান্য কিছুতেই কল্পনা জল্পনার শেষ নেই। এই যে আসছে পর্যন্ত ওর মামা মামি কাজিনদের ওর বিয়ে নিয়ে কত প্ল্যান। কোথা থেকে শাড়ি কিনবে, বেনারসি কিনবে নাকি লেহেঙ্গা পরবে পিউর জন্য মানানসই হবে, আরও কত কি। এছাড়া আয়ুষের চোখে দেখছেও অসীম প্রেম। বোনের মতন বান্ধবীর এত আনন্দ শ্রেয়া নিজে আনন্দিত না হয় এমন, বরং একটু বেশি মনটা শীতল পিউর খুশিতে।
কিন্তু এখন এত মানুষের ভিড়ে একদমই থাকতে ইচ্ছে করছে না। লং জার্নি করে আসার পরপরই ফ্রেশ হয়ে সেই যে এখানে বসে পড়ছে, প্রায় ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়েছে। কোথাও গিয়ে একটু একান্তে কাটাতে মনটা স্পৃহা যাচ্ছে শ্রেয়ার। তবে এভাবে গুরুজনদের রেখে যাওয়া চরম বেয়াদবি বই কি কিছু নয়। কোনো সুতো মিলছে না। পিউ গায়েব। শ্রেয়ার অতঃপর ডাক পিউর কর্ণ অব্দি পৌঁছাতে হয়তো মেয়েটা দরজার সামনে এসে হাজির। উচ্চ আওয়াজে ডেকে বলল, শ্রেয়া, আয় খাবি। মা, খাবার দাও আমাদের। সেই যে আসলাম, এখনো না খেয়ে মেয়েকে কঙ্কাল বানিয়ে বিদায়ের ফোন দিয়ে দিয়েছ বুঝি? সাথে আমার কলিজার বান্ধবীটাকেও। পিউর আহ্লাদী কণ্ঠ শুনে তড়িঘড়ি করে আসর ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল রাশেদা। শ্রেয়াকে হাত টেনে উঠিয়ে বললেন, চল মা, খাবি। আমার একদম খেয়াল ছিল না, দেখলেই কথা বলতে বলতে ভুলেও গেলাম। নিচে হয়তো সবাই খেয়ে নিয়েছে, তোরা কয়েকজনই বাকি। পিহুসহ ওদের কয়েকজন কাজিন ঠোঁট চিপে হাসে। রাশেদা এমনই, কথায় কথায় মশগুল হলে ওনার দিন দুনিয়া খবর থাকে না। রাত কেটে নতুন প্রভাত ধরনী স্পর্শ করবে, তবুও ওনার কথার অন্তিম কাল আসবে না। কেউ কেউ তো অগোচরে বাঁচালো বলে বেড়ায়। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় সেই রাশেদার বিয়ের পরে হতে ওনাকে বাঁচাল বলে সম্বোধন করে আসছেন। তবে প্রিয়র বাবার স্ত্রী এই গুণটা খুব প্রিয় এবং মন কাড়া। তার ভাষ্যমতে কথার ভিতরে চেপে রেখে গুমড়ে গুমড়ে মরার চেয়ে অতিরিক্ত কথা বলাই ভালো। এতে স্বাস্থ্যের ক্ষতি হবে না। সবসময় এমনটা মনে করেন না রাশেদা। আপনজনের কাছে পেলেই কথা ফুল ঝরে। শ্রেয়া পাতে ভাত নাড়তে নাড়তে মিহিস্বরে পিওর উদ্দেশ্যে বলল, কাল এতিমখানায় যাব একবার প্রিয়। চলে আসবো বিকেলের দিকে। এখন শুধু বিয়ের ডেট ফিক্সড করা হবে। আমি না থাকলে চলবে না। এখানে আসার পর মনটা আনচান করছে এতিমখানায় যেতে। শৈশবের স্মৃতি টানছে খুব। পিয়ুষ হবে এক নলা মুখে নিয়েছিল। শ্রেয়ার কথা শ্রবণ হওয়ার সঙ্গে সঙ্গে ভাত গিলে আটকালো গলায়। নাকে মুখ কাশতে কাশতে আরম্ভ করলো মেয়েটার। আতর্কিত এমন কাণ্ডে শ্রেয়া ভরকে গেল। পানির গ্লাস এগিয়ে দিয়ে পিঠে হাত ডলতে ডলতে অস্থির হয়ে পড়ল শ্রেয়া। পানি পান করো, পানি পান কর। হঠাৎ কি হলো তোর? পানি নেয় জলদি। পিয়ুর দাদি বেজার মুখে বলে উঠলেন, এই মাইয়া এমনিতে সব কিছু দেরি করে, এখন আবার তাড়াতাড়ি খাইতে গেছে কেন? দেরি করার মানুষ তাড়াতাড়ি করতে গেলে এমনই হয়। পিয়ুর চোখে মুখে পানি চলে এসছে। দাদির দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, হ্যাঁ, তোর যে জামাই 4 চোখ লেকচারার, এমন লেকচারার আমার জীবনে কত আইসে গেছে পাত্তা দিলাম। তোর দাদা ম্যাজিস্ট্রেট ছিল বইলা আব্বা জোর কইরা বিয়া দিল, নাইলে তারও গোনার টাইম ছিল না। দাদি নাতিনের খুনসুটি থেকে শ্রেয়া হাসি আটকে রাখতে পারল না। সবকিছু তো সুন্দর পরিপূর্ণ একটা পরিবার। ওর যদি এরকম একটা পরিবার থাকতো, বুকটা হাহা ধ্বনিতে তোলে বারংবার। নিঃশ্বাসে ক্রমশ ভারী হয়ে আসে। পরিবার ভালোবাসা কিছুই পেল না, সব হাতের নাগালের বাহিরে যেন। চাইলে কি চাঁদে যাওয়া যায়? শ্রেয়ার জীবনটা হয়েছে ঠিক এরকম। অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আপনজন পরিবার কিছু নেই এই তুচ্ছ জীবনে। আগেও বলতো, এখনও মনে হচ্ছে সশস্ত্র কোটি বার আওড়াই। ভালোবাসা বড্ড অভাব। পিউ পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চাহনি চেয়ে দেখে শ্রেয়ার অঙ্গভঙ্গি। মেয়েটার বিষাদ চেহারা ওর অন্তরাত্মা কাঁপায়। শ্রেয়া যদি কাল এ বাড়িতে না থাকে, তাহলে যা ভেবেছিস তার কিছুই হবে না। কত আর লুকিয়ে থাকবেও। পিউ চাই মন থেকে, চাই অতীত তিক্ত হলেও শ্রেয়া সেটা আঁকড়ে ধরে অভিনব রূপে রাঙিয়ে তুলুক নিজেকে। শুভ্র রং ভালো, কিন্তু সবসময় যে এটা মানায় না। পিউর চাওয়া হলো শ্রেয়ার জীবনে রংধনু উঠুক। মেয়েটার নাম একটা আকাশক। সেই আকাশে দিনের বেলা রংধনু উঠুক এবং রাতে একটা থালা সমান চন্দ্র এবং কোটি কোটি নক্ষত্র। তাই সে আয়ুষের বিরুদ্ধে গিয়ে নিজের থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা মেয়ে বিবাহিত হওয়া সত্ত্বেও স্বামীর মুখ না দেখে কিশোরীর জীবন ফেলে এসছে। 3-3টে বছর পেরিয়ে এসছে। কাল দেখবে স্বামীর মুখ, শুভ দৃষ্টি হবে। দৃঢ় বিশ্বাস পিওর কোনো একদিন দুটো হৃদয় মিলিত হবে, স্পন্দিত হবে সমান তালে। শ্রেয়া আজও ওকে বলেনি ওর অতীতের সত্যগুলো। প্রথম যখন আয়ুষের ফোন পেয়ে সাথে রিয়াকে নিয়ে সকল বাস স্ট্যান্ডে শ্রেয়াকে খুঁজে বেড়ায় পিউ, তখন জানতো না শ্রেয়া নামের মেয়েটা আয়ুষের কি হয়, কেন খুঁজতে বলছে। আয়ুষকে সচরাচর ফোন দিত না, কথাও হতো না। ঢাকা শহরে এলে মাঝে মাঝে সম্মুখে পড়ে গেলেই দু একটা কথা বলতো। ওই নিশ্চুপ স্বভাবের পুরুষ একটা গভীর কথাই যেন পিউর হৃদয় উতলা করে তুলছে। সেদিন যখন ফোন দিয়ে বলল, পিউ তোমার একটা সাহায্য লাগবে, আমার বাড়ির সম্মান রক্ষা করতে হবে, তখনই সে বিনা বাক্যে জানায় যা বলবে তাই করব আয়ুষ। আয়ুষ বলল,
সবকটা বাস স্ট্যান্ড চেক করতে যদি সম্ভব হয়, একটা লাল টুকটুকে বেনারসি পরা বিধ্বস্ত মেয়েকে খুঁজে বের করে নিজের কাছে আশ্রয় দিতে হবে। লাল রঙের ড্রেস পরিতে একটা মেয়ের ছবিও পাঠিয়ে দেয়। আয়ুষ কিছু উচ্চারণ করার আগেই পিউ বুঝে নাই এই মেয়েটা ওর জীবন দিয়ে হলেও খুঁজতে বের করতে হবে। শত হলেও ভালোবাসার মানুষের যে আদেশ। তবে শর্ত ছিল এমনভাবে মেয়েটার কাছে নিজেকে উপস্থাপন করতে হবে ও যেন কখনো বুঝতে না পারে আয়ুষ কিংবা চৌধুরী বাড়ির কেউ ওকে পাঠিয়েছে। সেই দিন শ্রেয়াকে নিয়ে আসার পর সে জানায় ওর স্বামী বাড়ি থেকে পালিয়ে এসছে। কেন পালিয়ে এসছে স্বামী, কই এসব জিজ্ঞেস করলেও চুপ থাকে মেয়েটা। পরিচয় জানাও এতিম। প্রিয় আর জেদাজেদি করেনি, বাকি সবটা আয়ুষের কাছ থেকেই শুনে নেয়। আয়ুষ ওকে কড়াভাবে নিষেধ করে দেয় শ্রেয়াকে যেন এই বিষয়ে আর জিজ্ঞেস না করা হয়। কোশ্চিন কালেও ভাবনায় আসেনি যে পিউর চৌধুরী বাড়ির মানুষ এতিম একটা মেয়েকে ভেবে ঠকাবে। আয়ুষকে জিজ্ঞেস করলে বলে বিয়ের কথাও খুনাক্ষরেও টের পায়নি। ইউনিভার্সিটি থেকে ট্যুরে গিয়েছিল রাঙামাটি। সেই দিন ফিরলে এসে দেখে শ্রেয়াকে বধূরূপে। প্রিয় অচেনা মেয়েটাকে এই জন্য ভেবে কষ্ট জর্জরিত হয়ে পড়ে দিন থেকে দিন। কখন যে মেয়েটা ওকে কাছে হেরে গেল খবরও রাখিনি। সহমর্মিত দেখা থেকে আপন মানুষ হয়ে উঠল পরিপূর্ণভাবে। ধৈর্য ভালো হওয়ার পর চট্টগ্রাম আসার ব্যাপারটা শুনে আয়ুষ এবং প্রিয় চিন্তায় পড়ে যায় শ্রেয়া তো নিজের হাজব্যান্ডকে দেখলেই চিনে ফেলবে। ধৈর্য চিনবে না তো ওরা নিশ্চিত, কারণ পাগলামির দিনগুলো তো কোনো কিছুই ধৈর্যর মস্তিষ্কে ধরে রাখতে পারেনি। ওদের সেই চিন্তায় গরম জল ঢেলে আবার উত্তপ্ত করে তোলে শ্রেয়া। দুর্যোগে দেখার পরও শ্রেয়া না চেনার বিষয়টা ভাবিয়ে তোলে ওদের। একটা সময় ঠাওর করে নেয় যে অমানিসায় শ্রেয়া নিজের স্বামীর মুখই দেখেনি। আয়ুষ বুদ্ধি করে প্রিয়সীর পাশে বসা খালি একটা জানালায় দুর্যোগকে উদ্দেশ্য করে শ্রেয়ার প্রতি দুর্যোর মনে অনুভূতি জাগানোর। অজান্তেই হোক কাছাকাছি থাকলে না থাকলে বইয়ের প্রতি অনুভূতি তো জাগবে। কিন্তু দুর্য জানা গেল সে বিবাহিত এবং অদেখা বউকে প্রচণ্ড ঘৃণা করে। এতেই সব চেষ্টা বিফলে চলে গেল আয়ুষের। দুর্য চট্টগ্রাম ইউনিভার্সিটির লেকচারার হিসেবে যোগ দিয়েছে জেনে আসার আলো খুঁজে পেয়েছিল শ্রেয়াকে সসম্মানে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনার। অথচ সে আশার প্রদীপও নিভে যায় তার মনের কথা জানতে পেরে। যেই না দেখে বউকে ঘৃণা করে চোখের সামনে এলে কি করবে কুলি পায় না। ফলস্বরূপ আয়ুষ চাই শ্রেয়াকে আগে ভালোভাবে মেয়ে হিসেবে জানুক দুর্য। শ্রেয়া ঠিক কেমন মেয়ে নিজের চোখে দেখুক। শ্রেয়ার প্রতি পজিটিভ ভাবনা আসলেই তা আজ করে আয়ুষ জানিয়ে দিয়ে তুর্য এই মেয়েটাকে তার বউ। কিন্তু শ্রেয়া জানতে বাধ্য কই যে তুর্য স্যারই ওর স্বামী। কেউ কৌশল ঠিক জানিয়ে দিবে শ্রেয়াকে। মেয়েটার অতীতের অধ্যায় না খুলতে চাইলে তাতে সমস্যা নেই, না খুলতে চাইলেও তো সমস্যা নেই। শ্রেয়ার নরম ঋণী ঋণী স্বর কানে আসলো পুনর্বার। ডাকলো প্রিয় বলে, বলল কাল যাব আমি, রাগ করিস না প্লিজ। আর কবে ফিরে এই শহরে তা অনির্দিষ্ট। এসেই বা করবো কি? আমার কোনো পরিচিত মুখে দেখা মিলল না এখানে। এসেই বা করবো কি? আমার কোনো পরিচিত মুখের দেখা মিলবে না এখানে। কার টানে আসবো? মাদারের সাথে দেখা করে যাব। যেতে পারবি? তবে সকালে গিয়ে 12টার আগে চলে আসিস প্লিজ। তোকে ছাড়া আমি একা হয়ে যাব। সে কি, কোথায় যাবে শ্রেয়ামা? রাশেদার উৎকণ্ঠা। শ্রেয়া কাল বিলম্ব না করে প্রত্যুত্তর করে জানালো এতিমখানায় যাব আন্টি, চলে আসবো 12টার আগেই। প্রিয় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এটো হাতেই শক্ত করে জড়িয়ে ধরল শ্রেয়াকে। অতীব খুশিতে গদগদ হয়ে মুখ ফসকে বলে বসল আমার দুই বান্ধবী, দুই যা যেন এমন করেই সবসময় একসাথে থাকতে পারে। সে কি ভুল শুনল? যা। প্রিয়কে ছেড়ে চোখ বড় বড় করে অবাক গলায় জিজ্ঞেস করলে, যা যা? প্রিয়র বিরক্তি। হ্যাঁ, তুই এখন এটা বললি না? প্রিয় মেকি হাসি ফুটিয়ে বলে উঠল, মুখ দিয়ে নটা বের হতে দেরি হয়ে গেছে। ওটা জান হতো, জানেমান। শ্রেয়া সন্দেহতী দৃষ্টি নামে যায় মুহূর্তেই। প্রিয়র হাতটা ধরে নির্দ্বিধায় স্বীকার করে আপন বলতে তোকেই চিনি প্রিয়। 3 বছর পর চেনা জায়গাটা এসে খণ্ডিত হলো শ্রেয়ার হৃৎপিণ্ড। কাছের মানুষটা আর নেই। নেই মাদার বলে যাকে জাগত সেই সুন্দর চেহারার মহিলাটা। হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি প্রায় 1.5 দশক হবে। এইসব শুনে শ্রেয়ার পায়ের নিচেতে মৃত্তিকার ফাটল শুরু হয়ে গেল যেন। কেঁপে ওঠে ওর সম্বঙ্গ ধরিত্রী। কান্না চেপে রেখে বেরিয়ে আসে এতিমখানা থেকে। প্রায় ঘন্টা 2 ছিল। এখন ফিরতে হবে। কোথায় ভাবলো মাদারের কোলে মাথা রেখে মায়ের সুগন্ধটুকু নেওয়ার সৌভাগ্য হবে, কিন্তু ভাগ্য বড়ই নির্মম। বলাই হলো না মাদার আপনাকে মারফত সেই কোচিং সেন্টারে এখনও আমি জব করছি। দিব্যি চলে যাচ্ছে জীবন। অব্যক্ত হয়ে রইল বাক্যটা। গেট থেকে বেরিয়ে সাদা ওড়নাটা মাথায় টেনে সিদ্ধ সড়ক ধরে হাঁটা ধরল শ্রেয়া।
তখন একটা গাড়ির সজোর ব্রেক কষে ওর সন্নিকটে পাশে। সহসা ধরাস করে উঠল শ্রেয়ার সমস্ত কায়া। তড়িৎ বেগে পাশ ফিরতে ভেতর থেকে ভেসে আসে কিছুটা পরিচিত রক্ষক কণ্ঠস্বরের ডাক। শ্রেয়সী। শ্রেয়া হকচকিয়ে আংশিক ডাকে। ভালো করে গাড়ির ভিতরে দৃষ্টি তাকাতেই মানুষটাকে দেখেই যতই না চমকালো তার চেয়েও ভারী বিস্ময়বিষ্ট হয়ে পড়ল আজ মিস আর মিসেস শব্দমালা শুনতে না পেলে। স্যার আপনি এখানে? শ্রেয়া বিস্ময় লোকে ধীরস্থির ভঙ্গিতে নম্র গলায় প্রশ্নটা করল। তুর্য মুখভঙ্গি ঠিক ঠাউর করতে পারছে না সে। দুই নেত্র ঢেকে আসছে কালো সানগ্লাসে। কিছু বুঝতে চাইছে। কারো দৃষ্টি না বুঝে সামনে আহাম্মকের ন্যায় দাঁড়িয়ে থাকা ওকে ভীষণ অস্বস্তিতে ভোগায়। ভেতরে ভেতরে নিদারুণ যন্ত্রণা সৃষ্টি করে। এখনও ঠিক এমনটাই হচ্ছে। হাত পা কাঁপছে। হাঁটু মুড়ে সড়কে বসে যেতে ইচ্ছে করছে। বড় বড় শ্বাসমুক্ত হচ্ছে প্রাকৃতির গলিয়ে। এইসবের জন্য দায়ী একমাত্র গাড়িতে বসে থাকা সুদর্শন পুরুষ তুর্য স্যার। কেমন নীরবতা পালন করছে লোকটা। শ্রেয়া একবার ভাবলো আবার প্রশ্ন করবে কিনা, কিন্তু ওকে আর কষ্ট করতে হয়নি। চোখ থেকে সানগ্লাসটা খুলে তুর্য নিজের অপপ্রাসের দরজাটা মেলে দিল। গভীর গলায় বলল, কাম ইনসাইড শ্রেয়সী। তক্তা খেয়ে গেল শ্রেয়সী। প্রথম প্রশ্নের জবাব নেই, অন্য কিছু বলল না। একদম সোজা গাড়ির মধ্যে ঢুকে যেতে বলছে। স্তব্ধে দাঁড়িয়ে রইল, এক পাও এদিক সেদিক করল না। ওর সেই নির্লিপ্ততা দেখে তুর্য রেগে মেগে পড়ল। তুমি কি বয়রা? কানে শোনো না? গাড়িতে আসো, পিউদের বাসায় যাবে, একসাথেই যাই। শ্রেয়ার তড়িৎ গতিতে নত মস্তিষ্ক তুলতে চাইল। চমকিত কণ্ঠস্বর তার। আপনাকে কে বললো আমি প্রিয়র বাসায় যাব? তুর্য বিস্তর হাসল, সাবলীল কণ্ঠে বলে উঠল, গাধা তুমি হতে পারো, আমি নই। কথাটা শ্রবণ নলিতে পৌঁছানোর সাথে সাথেই শ্রেয়া ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। গাধা? গাধা বলে সংজ্ঞায়িত করলো ওকে? এই ছেলে ওকে ব্যঙ্গ না করলে কেউ শান্তি পায় না? কেন স্যার নিজের স্টুডেন্টের সাথে এমন করে? শ্রেয়া মাংসপটে মুহূর্তে উদার হলো স্যার ছাত্রীদের গাধা বলতে পারে, তবুও মানতে নারাজ সে। কিন্তু স্বভাবতই চুপচাপ নীরব চরিত্রের অধিকারিণী সে। ছোট থেকে শিখেছে কেউ কেটে ফেললেও নিজের নিশ্চুপ চরিত্রে নিজেই মানুষকে বুঝিয়ে দিতে হবে, আমি আপনার মতোই উদ্গ্রীব নই। 8 বছর বয়সে এতিমখানায় এসে একা একা এতগুলো বছর পার করা সহজ ছিল না, বরঞ্চ কঠিন সাধ্য ছিল। প্রতিনিয়ত মধ্যরাত্রি ফুপিয়ে ওঠা অভ্যাস পরিণত হয়েছিল। চক্ষু আয়নায় ভেসে উঠে মায়ের বিভৎস রক্তাক্ত লাশটা বারবার নিজের থেকে করা সেই আত্মহত্যার খালা ফুপি কারোর বাড়িতেই ঠাঁই না পেয়ে পুরো এক রজনী ছোটোখাটো এক ভাঙাচোরা চায়ের দোকানের প্লাস্টিকের বস্তা দিয়ে বানানো ছাউনির নিচে কাটিয়ে দেওয়ার চেষ্টা। সেই রাতটা কি সুন্দর ছিল? মোটেও না। এক দানব খুবলে খাওয়ার জন্য উদ্যত হয়েছিল। ক্রমশ এগিয়ে স্পর্শ করতে চেয়েছিল রাতের ঘুটঘুটে আধারে। 8 বছর বয়সী সেই বাচ্চা মেয়েটা নিজের পবিত্র অঙ্গ কারোর লোলট্ট দৃষ্টিতে আঁকড়াতে ব্যর্থ হলে সোয়া হতে নিজেকে রক্ষা করছে। মাদকের বোতলটা ব্যক্তির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ছুটতে ছুটতে সে মুখে থুবড়ে পড়ছিল। আজকে চেনাই এতিমখানার দুয়ারে। হাত পা কেটে রক্ত ঝরছিল। ছোট ছোট চুলগুলো বেয়ে গড়িয়ে যাচ্ছিল জল। গায়ের সাথে জামাটাও কাদামুক্ত হয়ে এলোমেলো বিশ্রী অবস্থা। সারাদিন না খেয়ে শরীরে হাল পড়ে সড়কে উঠতে চেয়েও আর পারেনি। একটা বয়স্ক লোককে দৌড়ে আসতে দেখে ও হাত বাড়ায়। পরক্ষণে ছোট্ট মস্তিষ্কে হানা দেয় ওই লোকটার মতো করে এই লোকও। ওর দেহে বাজে স্পর্শ মাখিয়ে দিবে হয়তো, শেষ রক্ষা পাবে না ভেবে কাঁপা কাঁপা কণ্ঠস্বর অস্পষ্ট ডেকে ওঠে। মা বলে, 2 চোখের পাতা এক হয়। নতুন এক ভোর আবিষ্কার করে নিজেকে এতিমখানায় কোনো এক কক্ষের 4 দেওয়ালের মাঝে। গাড়ির হর্নের তীব্র আওয়াজে শ্রেয়া নড়ে চলে উঠল। দৃষ্টি মেরে তাকালো তুর্যর দিকে। মনে পড়ে তুর্য তো আয়ুষের ভাই, আজ তো তাদের প্রিয়দের বাড়িতে যাওয়ার কথা। শ্রেয়া তৎক্ষণাৎ মনে পড়ল রাশেদের বলেছিল প্রিয়র শ্বশুরবাড়িতে নাকি সরষে ইলিশ ভীষণ পছন্দ করে। এতিমখানা থেকে ফিরে এসে যেন সেই রেঁধে দেয়, কারণ প্রিয়র মায়ের কাছে ওর সরষে ইলিশ রান্নাটা এতই প্রশংসা করছে, সবাই চায় শ্রেয়সী আজকের মতন বিশেষ একটা দিনে এই রান্নাটা করুক। মেহমান সবাই এসে গিয়েছে হয়তো। শ্রেয়া ভাবলো এখন দ্রুত যেতে হবে। তুর্য যখন সাজছে সুযোগটা কাজে লাগানো উচিত। কিন্তু আবার কেমন যেন অনুভূতি হচ্ছে। তুর্যের সন্নিহিত এক অন্যরকম অনুভূতি জাগ্রত হয় মন মাঝারে। অনুভূতিরা হৃদয় স্থলের পুরো পথ ধরে ছোটাছুটি আরম্ভ করে। মনে পড়ে পরপুরুষের সন্নিকট তার নিষিদ্ধ। অনাচ্ছরে বলল, আমি অটোরিকশা করে চলে যাব স্যার, আপনি যান। তুর্য রাগে চোয়াল ফুলে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর একটা কথা বললে গাড়িতে ধাক্কা মেরে হসপিটালাইজ করব। শ্রেয়া ভড়কে গেল। চক্ষুদ্বয়ের আকার বড় হয়ে এলো। হুট করেই গলায় শুকনো অনুভূতি করে তুর্যর এহেন ক্রন্বিত স্বরে মনে হলো এই দাঁতের দাঁত চেপে বলা স্বর পরিচিত।
অতীব পরিচিত, কিন্তু সঠিক মনে করতে পারল না শ্রেয়া। কথা না বাড়িয়ে গাড়িতে উঠে গিয়ে চুপচাপ ভঙ্গিমা বজায় রেখে পাশের সিটে বসা পুরুষকে ভয়মিশ্র কণ্ঠেই ডাকে। স্যার, বলো শ্রেয়সী। আবারও শ্রেয়সী ডাক। শ্রেয়ার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে পড়ল। কেন তুর্যকে এই নামে ডাকে? সবাই শ্রেয়া ডাকে, তাহলে স্যার কেন ওই ছোট্ট করে ডাকে না? শ্রেয়সী কেন ডাকতে হবে তার? তাও আর আজ মিস আর মিসেস বিহীন। শ্রেয়া যখন চিন্তাভাবনায় অতল সাগরে নিমজ্জিত, তখনই তুর্যর ডাঙায় টেনে তুলল, বলল, মিস আর মিসেস ডাকতে রাখতে মুখ ব্যথা হয়ে গেছে। ভাবলাম সম্পর্কে তুমি আমার ছাত্রীর জন্য মিস আর মিসেস সম্বোধনের প্রয়োজন বোধ করছি না। আর এখন কি করছিলে? গাড়ি স্টার্ট দিতে দিতে তুর্য প্রশ্ন করে। শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, ভেজা কণ্ঠে প্রত্যুত্তর করল। এতিমখানায় এসেছিলাম স্যার। তৎক্ষণাৎ তুর্য ঘাড় বাঁকিয়ে এতিমখানার মরচিকার আক্রমণ করা লোহার গেটটার দিকে নজর নিক্ষেপ করল। ভ্রুযুগল কিঞ্চিত লড়াই ছুঁয়ে গেল নিমিষেই। শ্রেয়ার উদ্দেশ্যে লহুস্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকতে? শ্রেয়া বাহিরের দিকে দৃষ্টি নিবন্ধন রেখে স্মিত হাসে, বলে, জি স্যার। তুমি জানো এটা কার মালিকানাধীন? মাথা নাড়ায় শ্রেয়া, মোলায়েম কণ্ঠে বলল, চৌধুরী বাড়ির ফাতেমা চৌধুরীর নামে এটা। তুর্য অধর কর্ণির জুড়ে সুপ্ত হাসি। এই যে ওদের এবং ফাতেমা চৌধুরী ও দাদি সেটা শ্রেয়া জানতো, সেটা বুঝতে পারল। কথা না বাড়িয়ে গাড়ি চালাতে মন দিল সে। শ্রেয়া জানালার দিকে মুখ করেই ভাবনায় মগ্ন। ওকে তুর্যের সঙ্গে দেখলে মানুষ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে, মিথ্যা রটাবে। তাই বাড়ি থেকে কিছু দূরত্বে নেমে পড়তে হবে। তাছাড়া সামনে দিয়ে যাওয়া যাবে না। এতে ঘরবর্তী মেহমানের মুখোমুখি হতে হবে নিশ্চিত। যাদের কখনোই দেখেনি চিনে নিবা, সাথে আংশিকতা একদম সম্মুখে পড়ে যাওয়ার ব্যাপারটা বেশ পীড়া দেয়। এক্ষেত্রে শ্রেয়া ঠিক করলো ও পিউদের বাড়ির পিছন দরজা দিয়ে ঢুকবে। পুরো রাস্তা কারোর সাথে কথাবার্তা বিনিময় করা হয়নি। শ্রেয়া নিবদ্ধ থাকলেও ইচ্ছে ছিল অঢেল স্যারের সাথে পড়ার টেবিল সম্পর্কে বলার। চুপ করে থাকাটা স্যারকে অসম্মান করা ঠেকছে ওর নিকট। কিন্তু তুচ্ছ গম্ভীর্য কঠিন মুখভঙ্গি, চোখে বিত্তে যা বলবে ভেবেছিল তা যেন খোলা গনগনে পাড়ি জমিয়েছে। অবশ্যই প্রায় মিনিট 20 পেরিয়ে এলো পিউদের বাড়ির ঘটনার নিকটস্থলে। শ্রেয়ার মাথায় ঘোমটা টেনে দ্রুত গতিতে বলে উঠল, স্যার গাড়ি থামান। গাড়ি থেমে যায়। শ্রেয়ার দিকে গাড়ি দৃষ্টিতে তাকায় তুর্য, দৃষ্টি প্রশ্নসূচক। তা দেখে চোখে পড়তেই শ্রেয়া আমতামতা করে বলে, আসলে আমি পিছন গেট দিয়ে যাব। ধন্যবাদ আপনাকে স্যার। আল্লাহ হাফেজ। বাক্যগুলো উচ্চারণ করে 1 মিনিটও স্থির থাকলো না শ্রেয়া। গাড়ি থেকে নেমে চলে গেল অবিলম্বে। একটিবার ফিরে পর্যন্ত তাকালো না মেয়েটা। কিছু বলার সময় কিংবা সুযোগ কোনোটাই দিল না অপর মানুষটাকে। তুর্যর কপালে শিরা উপশিরা ভেসে উঠল, চোখে দুটো জল করে উঠল দপদপ করে। হাত মুষ্টিবদ্ধ করে বুঝে ফেলল নেত্রতয়। ক্রন্ধ আওড়ালো বেয়াদব মেয়ে। পিউদের বাড়ির কাঠামোটা ঠিক জমিদার বাড়ির মতনই। লম্বা করিডর পেরিয়ে পিউর রুমে যেতে হবে। 2 দিকে দুটো সিঁড়ি, বসার ঘরে একতলার এক কর্নার। বেশ বড় বসার ঘরটা। ওইখান হতে বেরিয়ে কেউ চলাচল করলে অথবা রান্নাঘরে গেলে দেখা যায় না, কারণ লম্বা প্রশস্ত দেওয়ালের সার দরজা একদম কর্নারে। দরজা না দাঁড়ালে এদিকটার দেখা মিলল না। শ্রেয়ার পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা রান্নাঘরের দিকে অগ্রসর হলো। ওকে দেখে নতুন জামিদানি শাড়ি পরিতে রাশেদা এগিয়ে গেলেন। প্লেটে হরেক রকমের নাস্তা সাজিয়েছেন তিনি। ব্যস্ত হতে কাজের কাজে মহিলা এবং প্রিয়র মামি। শ্রেয়াকে দেখে রাশেদা বেগম মুখ গোমর করে বললেন, এত দেরি করে এলি তুই? এই বুঝি বান্ধবীর প্রতি ভালোবাসা? ও তোর জন্য এখনও রেডি না হয়ে বসে আছে, বলছে তোর সাথে তৈরি হবে। এর আগে তুফান হয়ে গেলেও নিচে নামবে না, অথচ ওর শ্বশুর বাড়ির সবাই বসে আছে বসার ঘরে। তাড়াতাড়ি যা মা। সর্ষে ইলিশ রাঁধবো না আন্টি। ওটা রাতে করিস। তোর কাকা বলেছে আজ জোর করে হলেও সবাইকে রেখে দিবে। প্রায় 1 বছর পরে এসেছেন ওনারা। এখন যা। আচ্ছা। শ্রেয়া রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার পাশের উপরে যাওয়ার সিঁড়ি, আবার বসার ঘরের পাশ দিয়ে ধাপে ধাপে সিঁড়ি উপর দিকে গেছে। ওই পাশের সিঁড়ি বাছাই না করে রান্নাঘরের পাশের যাওয়ারটার জন্য বাছাই করলো শ্রেয়া। প্রথম সিঁড়িতে পা রাখতে কয়দিনে মুখস্থ স্বর কর্ণভেদ করলো। চক্ষু ফিরিয়ে তাকালো সেই দিকে। দুজনে মোবাইল ধরে গম্ভীর কণ্ঠে কথা বলে চলেছে। শ্রেয়ার নজর সরিয়ে নিল। চলে যেতে নিয়ে নিজের অজান্তেই আবারও দৃষ্টি গেল সেই দিকটায়। নিমেষেই স্তব্ধ হয়ে পড়ল, কারণ অপর পাশের ব্যক্তিটিও যে তার দিকে তীর্যক ক্ষেত্রে কয়েক সেকেন্ড থমকে গেল শ্রেয়া। নিজেকে সামলে দ্রুতপণে ছুটে এসে প্রিয়র রুমে। এসে মাথায় হাত। মেয়েটার গায়ে কালো একটা শাড়ি জড়িয়েছে, মুখের আধার নামিয়ে বসে আছে নিশ্চিন্তে। বুঝতে বাকি নেই তীব্র রাগের ফল।
শ্রেয়া ব্যাগ থেকে আকাশি রঙের এমব্রয়ডারি করা কাজ করা একটা থ্রি পিস বের করে ছুটি লাগালো অসমে। গোসল সেরে বেরিয়ে আসতে পিউ উঠে দাঁড়ালো। শাড়ি ঠিক করে ওর কাজিনদের বলল জলদি মেকআপ করে দিতে। এত হতবাক হতভম্ব এক একজনে। এই তো কিছুক্ষণ আগে মেয়েটা রেডি হতে নারাজ, অথচ এখন শ্রেয়া সেজেগুজে তৈরি হতেই কি ফুরফুরে মেজাজে আসছে। এত ভালোবাসা বান্ধবীর জন্য। রাশেদ তড়িঘড়ি করে এলেন, জানলেন এখনই পিউদের নিচে নেমে যেতে। আয়ুষ নিষিদ্ধ করে দিয়েছে শ্রেয়াকে, যেখানে এখন মেহেরিমা চৌধুরী মুখোমুখি না করে তাহলে লঙ্কাকাণ্ড বেঁধে মিনিট সময়ও ব্যয় হবে না। কথা মতো নীল বা নিচে ওকে অন্যভাবে কাজিনের সঙ্গে নিচে গেল। ত্রিহা ওকে নিজের পাশে বসে কপালে চুমু খেল। অত্যন্ত পছন্দ তার পিউকে। ছেলের বউ হিসেবে আদরে ভরিয়ে রাখবে নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। কিছু সময় পিউয়ের বড়দের মাঝে রেখে একটা সময় ত্রিহা বলল, আয়ুষ তুর্য আয়ুষী, তোরা বাইরে গিয়ে ঘুরে দেখ। এতক্ষণ বড়দের মাঝখান থেকে হাঁসফাঁস অবস্থায় ছিল আয়ুষী। মায়ের আদেশ পেয়ে চটজলদি পিওর আঁচল ধরে বেরিয়ে আসলো। আয়ুষ এবং তুর্য গেল ছাদে। তো এই মধ্যে পিওর কাছ থেকে আয়ুষী চলে গেল ওর কাজিনদের সাথে বাহিরের বাগানের দিকে। এটাই মোক্ষম সুযোগ, যতই কাছে যাবে ততই দূরত্ব খুঁজবে। নিজের এই কথাটাই অমল থেকে শ্রেয়াকে এক প্রকার জোর করে নিয়ে এলো ছাদে। আয়ুষ ও তুর্য ভার্সিটি বিষয়ে কথায় মাশগুল ছিল। হুট করে এদের হুড়মুড়িয়ে ছাদে প্রবেশ করায় চক্ষুদায় চলে এলো ওর দিকে। তুর্য ঠোঁট বাঁকিয়ে বলল, যা বউ নিয়ে ছাদের অপর পাশে কেটে পড়ে। আয়ুষ মাথার চুলকে হাঁটার চেষ্টা করলো। ইহর কাছাকাছি যেতে উপস্থিকা দুইজনের অলক্ষ্যে চোখে রাঙিয়ে হাত টেনে নিয়ে গেল ওদের ছাদের অন্যদিকে। এদিকে হাত ওই পাশে দেখা যাচ্ছে না। আয়ুষ রাগান্বিত স্বরে বলে উঠল, শ্রেয়াকে এনেছো কেন লেট লটিফ? আমি লেট লতিফ? আনবো, হাজারবার আনবো। তাতে আমার কি? তাতে তোমার কি? কি একটু সবচেয়ে দাম দেওয়া শিখেছে, অমনি আমাকে লেট লতিফ বলে ডাকে। এখানে কেউ আছে? ওরা যদি কাছাকাছি না আসে তাহলে তুর্য ভাই আমার শ্রেয়র মায়াময় রূপ কেমনে দেখবে? কিন্তু কোনো কিন্তু না। আয়ুষীকে আমার এক কাজিন নিয়ে গিয়েছে। আর ছাদে কি মুরব্বীরা আসবে? চিল আর চকলেট, চিল চার চকলেট ছাড়া চিল। প্রিয়র কথায় ফিক করে হেসে দিল আয়ুষ। শক্ত করে বুকে জড়িয়ে ধরল ওর নরম দেহখানি। এই মেয়েটার মাঝে শান্তি খুঁজে পায় আয়ুষ। তার অশান্ত মন শান্ত করার একমাত্র উপায় হিসেবে কাজ করে মেয়েটা। দুজন নিষ্পলক চোখে দূরের রাস্তার দিকে চেয়ে আসছে। পিউ এখানে এনে এমন পরিস্থিতি ফেলবে টের পেলে ভুলেও পা বাড়াতো না শ্রেয়া। পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরে রোবট হয়ে যেত, তবু আসতো না। চলে যাওয়ার নিমিত্তে পা ফেলতেই কর্ণচর হয় তীক্ষ্ণ স্বরের প্রশ্ন। পাগলের মার খেয়েছেন কখনো? মুহূর্তে থরথর করে কেঁপে উঠল শ্রেয়া। সেই কাঁপুনি তীব্র গতিতে ছড়িয়ে পড়ে শিরায় শিরায় অঙ্গ প্রত্যঙ্গে। গ্রীষ্মকালেও বিনা বার্তায় শীতের আগমন ঘটল যেন। তুর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়ার দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখ বিন্দু বিন্দু ঘাম তার চোখ এল না। কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, কী হয়েছে শ্রেয়সী? এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না। ছাদের মেঝেতে আটকে গেছে যেন দুই পা। দেহ অল্প পরিমাণ শক্তিটুকু অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল ভয় পাই, খুব ভয় পাই, আমাকে ডাকবেন না স্যার। কিন্তু দুই অধর আগলা করে কিঞ্চিত মাথার বরংবার চোখে বসতে শুরু করছে বিবাহের প্রথম রাতে সেই বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনও দুটো শক্তপোক্ত হাত ওর গলা চেপে ধরছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করবো তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রেখে প্রয়াস চালালো। কতকাল কাটবে এই পাগলের প্রতি ভয় নিয়ে? এই ভয়ই যেন ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃসঙ্গ করে দিয়েছে ওকে। সেই দিন নববধূ বেশি স্বামী পাগল চেনেও পুরো ক্ষত দগ্ধ না হলেও ভয় কাজ না করলে কখনোই শহর ছাড়তে হতো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে ওর ভিতরটা। পুনর্বার ডাকল তুর্য। সন্ধি ব্যতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর। না, কাউকে বুঝতে দিবে না শ্রেয়ার নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যর দিকে। দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুইজনের কাছে হাতে থাকা সুগন্ধ। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর কড়া ঘ্রাণ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ। মিলেমিশে একাকার হয়ে দুইজনের নাসারত্ন প্রবেশ করছে অবলীলায়। হুট করে কেমন অনুভূতি হলো শ্রেয়ার। দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্যিত অবলোকন করে হাসল মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ দুটো করে উঠল ওর। চোখের মনিটা জলজল টইটুম্বর হয়ে ওঠে। আবসা আবসা অন্ধকারে ভিড়ে জমালো চারিদিক। শ্রেয়া বুঝতে পেরে দিবাকর তার চাহনি পছন্দ করেনি। তাই তো রশি ছুঁড়ে
ভস্ম করে দিতে চাইল ওর কাজল মাখা অগ্নিযুগল। তুর্য বাহিরে বের হলেও পকেটে টিস্যু রাখে নিজের সঙ্গে সর্বদা। শ্রেয়ার মুখভঙ্গি পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করলো। একটু টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, চোখের পানি মুছে নাও, ঠিক হয়ে যাবে। পরবর্তীকালে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে যেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন কারো মুখ দেখার তৃষ্ণা কখনোই মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখো, হয়তো তোমার গাঢ় দৃষ্টি কারোর ছবি আঁকা বাকি এখনো। তুর্যর কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকলো শেষাক্ত বাক্যটা। সত্যি তো, ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখন পূর্ণ হবে না। শ্রেয়া এত বছরও এটাও জানতে পারলো না কেমন আছে পাগল মানুষটা, সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে। এমন শত শত প্রশ্নের শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে। প্রতিদিন প্রশিক্ষণ, আর ভাবতে ভাবতে পারল না শ্রেয়া। খুব সতর্কভাবে তুর্যর হাত থেকে টিস্যুটা নিতে নিল। তবুও ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অপ্রস্তুতি হয়ে পড়ল। তরঙ্গ খেলে গেল শরীরে ভাজে ভাজে। টিস্যু নিতে গিয়ে ওর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল তুর্যর কনিষ্ঠ আঙুল। তুর্য স্পর্শ অনুভব করে দূর থাকে লাগেও নি এমন ভাব করে সামনে থেকে দৃষ্টি নিবন্ধন করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। এত নির্লিপ্ত ক্ষণে ক্ষণে মুখের দিকে আদর পরিবর্তনে সক্ষম রাখে এই লেকচারার। চোখ ঠিক হলে সামনে তাকাও শ্রেয়সী। সুবোধ বালিকার ন্যায় শ্রেয়া পিউদের বাড়ির পেছনের রাস্তায় চক্ষু মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণশীর্ণ দেহ, রুক্ষ এবং অবিন্যস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, সেই লোক একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করে সে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটাও পাথর নিয়ে বাচ্চাগুলোর দিকে ছুটে যাচ্ছে। এতেই তো ভোদর বাচ্চাগুলোর। শ্রেয়ার শুকনো কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে এলো, পাগল। তুর্য নীলরস ভঙ্গিতে সাই দিয়ে বলল, তাই মনে হচ্ছে। তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম কখনো পাগলের মার খেয়েছো কিনা। আমি একবার খেয়েছিলাম ছোটবেলায়, সময়টা তখন স্কুল জীবনের। বাসরাতের স্বামী মারা মারতে যাচ্ছিল, আবার মার খেয়েছি কিনা। প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকলো। আবার বিশ্বস্ত হাসিও ঠোঁটে ফুটতে চাইছে। তুর্য স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে আগ্রহ নিয়ে বলল। তারপর কি হলো স্যার? তুর্য কপাল কুঁচকে তাকালো, তির্যক নেত্রে টেনে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী। এত বড় অপমান। শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল এই ছেলেটাকে? ও তো প্রথম দিন থেকেই জানতো এই ছেলে নিজেই একটা পাগল। নয়তো নামাজ্য পানি পড়া নিয়ে সরি বলার পরও এত রিয়াক্ট করতে পারে। আজব লোক। শ্রেয়া চলে যাবে, এই মুহূর্তেও থাকবে না এখানে। তুর্য সন্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে কম্পনের সরাসরি অনুভূত হলেও এটা আজ করতে পেরেছে সে। তুর্যর কথাবার্তা ওর অভ্যন্তরীণ দাফন করতে চাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে, বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা। আর ভুলেও তার ধারে কাছে আসা যাবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করল শ্রেয়া। নড়বে না এক পাও। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলেই হাফ ছেড়ে বাঁচবেন শ্রেয়া। সবর করে বলল, আসি স্যার। কথাটা বলে আবারও তুর্যর উত্তরে অপেক্ষা করল না। গটগট করে ছাদের দরজা অব্দি আসতে কর্ণগহ্বরে পৌঁছালো তুর্যর ব্যথাতুর আর্তনাদ। আহ! শব্দটা শুনল বিশদ, তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও আর্তনাতে ঘুরে তাকালো শ্রেয়া। নিমিষে ওর হৃদয়ের গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্তশূন্য ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যের কাছাকাছি। হাতটা সম্পর্ক করতে যেও করল না। সম্মুখের মানুষটার পর্দার হতে উপরিভাগ ছিল রক্তে ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যর মুখ পানে উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল, মলিন বিবর্ণ। এই তো এখনই রৌদ্রোজ্জ্বল চকচক করছিল মুখটা। শ্রেয়া আত্মস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, স্যার কিভাবে কাটলো? রক্ত ঝরছে। ঝরুক। নির্বিকার অভিব্যক্তি তুর্যর। চড়ুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো পিউর রুমে। রুমে তন্ন তন্ন করে ফার্স্ট এইড বক্স খুঁজে বের করলো। পুনরায় ছুটল ছাদে। তড়িৎ গতিতে ছোটবেলার তরুণ অবস্থা কাহিলর। এমনিতে শরীর এবং মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির উপর দিনরাত কাটছে। তাতেও শ্রেয়ার দুঃখ নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে যায় ওকে দুর্বল রাখতে। যত চায় শক্ত নারী হতে, মন ততই ওর বিরোধিতা করে। এই যে এখন তুর্য রক্তমাখা হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এইড বক্স তুর্যের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে
তুচ্ছতাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা মুখ ফিরিয়ে দিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া একচুলো নড়েনি, নিশ্চয় থেকে উৎখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তুর্য রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বেশ জোরে সরেই চেঁচিয়ে উঠল, আমি বলেছি আমার সাহায্য লাগবে। আর কেমন সাহায্য করছো? ডান হাত কেটেছে, বাম হাতে ব্যান্ডেজ করতে পারে, গাধা কথাকার। শ্রেয়া বিমূঢ় তো বাখারা খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্য রক্তাক্ত হাতটা আলতোভাবে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তরীণ চিৎকার করা বাধা মানতেই নেই। বিশেষ করে সে ব্যথা অতিক্রম করে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা উপর দূরে ঠেলে একটুখানি স্রেফ একটু স্পর্শ করলো হাতটা, কিন্তু তুর্য ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাগ ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের উপর বক্সটা রাখল, নিজের হাত মেলে ধরে বলল, দিন স্যার, হাতটা দিন। রকচাটা স্বভাবটা না হয় পরে দেখাবেন। ততক্ষণে প্রিয় এবং আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখল শ্রেয়ার হাতের উপর। এমন দৃষ্টি চোখে বিবিধতেই আয়ুষ এবং পিউ একে অপরের মুখে চাওয়াচাওয়ি ছেড়ে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্য হাতে রক্ত দেখে নিজেকে আটকাতে পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ হাতে জড়িয়ে দিচ্ছিল। আয়ুষের ব্যগ্রস্বরে লজ্জায় কাঁচামোচো হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জায় আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হয়ে তুর্যর ব্যান্ডেজ কোনো মতে সেরে পিওর পাশে দাঁড়িয়ে পড়ল। আয়ুষ হাতটা ধরতে নিলেই তুর্য সরিয়ে ফেলল। নত মস্তিষ্ক থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণে গলা স্বাভাবিক করে বলল, দেখলে এভাবে দেখ, ধরার কি দরকার? তুর্য হাত নেড়েচেড়ে দেখল তার কার্যকলাপে হতভাগ আয়ুষ। উদ্বেগী হয়ে জিজ্ঞেস করল, কাটলো কিভাবে? ইশারায় পাশে লেবু গাছটা দেখালো তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টপ থেকে ডালপালা বেরিয়ে ছড়িয়েছে। কাঠগুলো অনেক বড় বড়, লেবু ধরেছে অনেক। এটার পাশাপাশি দাঁড়িয়ে ছিল। ভুলবশত হাত লেগে গিয়েছে, আমি নিচে যাই। কথাটা বলে থামলো তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকালো। স্থির অবিচল দৃষ্টি। শ্রেয়া হকচকে যায়। কি মোহনীয় দৃষ্টি তুর্যর। সেই চোখ সরিয়ে বেসামালভাবে এদিকে সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্ভেদ্য আসলো, বলল, ধন্যবাদ আয়ুষের শালি সাহেবা। তুর্য চলে যেতেই পিউ হেসে মিনমিন করে বলে, আয়ুষের শালি আপনার বউ দুলাভাই। বাক্যটা এত নির্ঝরে আওড়ালো শ্রেয়া কর্ণপাত দূর ও বুঝতেও পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়ছে। সে তো অনেক চিন্তায় নিমজ্জিত। খুব বেশি জোরে জোরে না মরলে লেবু গাছের কাটায় হাত লেগে এত গভীরভাবে চামড়া ছিঁড়ে রক্তপাত হওয়ার কথা ছিল না। নিশ্চয়ই জোরে লেগেছে। আয়ুষ চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে, এটাই হবে। পিউ ফ্যাসাতে পড়ে গেল। রুমের দরজা উকি দিয়ে দেখে ওর রুম আয়ুষী। শ্রেয়া এবং মায়ের রুমে গিয়ে আপাতত রাশিদার ডাকে। এখন যদি শ্রেয়া এবং আয়ুষের মুখোমুখি হয়, ভেবেছিল সে যে করেই হোক আজ তাদেরকে ভাগিয়ে দিবে। আয়ুষও চেষ্টা করছে, কিন্তু পারল কই। উল্টো ওর বাবা মাকে ধরে বেঁধে রেখেছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহেরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা। খানিক বাদেই সবার দুপুরে খাবার ডাক পড়বে। শ্রেয়াকে নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তায় যখন মাথায় চুল ছিঁড়ে ফেলার উপক্রম, আয়ুষী বিছানায় ছেড়ে টুপ করে চলে আসলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়াকে ডেকে পিউর আম্মু আয়ুষীর জন্য বানানো আন্টিটা দেখলেন। খুশিতে গদগদ হয়ে বললেন, এটা ভালো হবে না রে মা, প্রিয়কেও দেখায়নি। ওর তো আবার তোর পছন্দসই জিনিসই ভালো লাগে, তাই ভাবলাম তোকে একবার দেখাই, ঠিক আছে? অনেক সুন্দর আন্টি। আমি এখন যাব? হ্যাঁ হ্যাঁ, আর শোন, একটু পরে লাঞ্চের জন্য ডাকা হলে প্রিয়কে নিয়ে চলে আসিস। মেহমান আছে ভেবে লজ্জা পাস না আবার। শ্রেয়া ঘাড় ঘুরিয়ে বলে, আচ্ছা। ও রুম থেকে বেরিয়ে নিচে যাবে, তার পূর্বে আয়ুষের মামি রুমে ঢুকলো। সাথে দুইজন মহিলা। চেনা দুটো মুখ দেখেই ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। 3 বছর, পাক্কা 3 বছর পর কিছু সময় পরিচিত হওয়া মানুষের চেহারা দেখল। শ্রেয়া হতবম্ব কিং বিমূঢ়। সামনের মানুষ দুইজনও একই হাল। পিওর মা হাসি মুখে এগিয়ে এসে বললেন, আপনারা এখানে? শ্রেয়া ওনারা প্রিয়র শাশুড়ি ও চাচি শাশুড়ি। আংশিক কিছু সত্য সামনে এলে মেনে নেওয়া কঠিন সাধ্য হয়ে পড়ে। হারিয়ে যায় বাকশক্তি। তিহা চৌধুরী শ্রেয়ার কিছু বলতে যাবে, তখনই ওনার হাত চেপে ধরে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন মেহেরিমা, সকলের লক্ষ্যে অগোচরে।